নমস্কার, শরৎ রায় অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একাদশ শ্রেণীর জন্য বাংলা সাহিত্যের ইতিহাসের একটা ছোট্ট অংশ অতি সংক্ষেপে আলোচনা করছি। আগের দিন আমরা আলোচনা করেছি চর্যাপদ নিয়ে। আজকে আমরা মধ্যযুগের সাহিত্য, আদি সাহিত্য, প্রথম সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন সেটা নিয়ে একটুখানি সংক্ষেপে বলে দিই। হ্যাঁ, তা প্রথমে বলবো যে আমরা তো বাংলা সাহিত্যের ইতিহাসের যুগটাকে তিনটে ভাগে ভাগ করেছি, একটা আদি যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আমরা আদি যুগে একটা মাত্র নিদর্শন পেয়েছিলাম, সেটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, আর তারপরে 200 বছর অন্ধকারময় যুগ ছিল। তারপরে শুরু হলো মধ্যযুগ। হ্যাঁ, এই মধ্যযুগে প্রথম যে সাহিত্যটা লেখা হয়েছে সেটা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। ঠিক আছে, কি বললাম? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটা পুঁথির আকারে ছিল। এর রচয়িতা হলেন বড়ু চণ্ডীদাস। কি বললাম? এর রচয়িতা হলেন বড়ু চণ্ডীদাস। ইনি কিন্তু চৈতন্যদেবের পূর্বে জন্মগ্রহণ করেছেন। চৈতন্যদেব তখনও জন্মগ্রহণ করেননি, এই বড়ু চণ্ডীদাস। ঠিক আছে, তা বড়ু চণ্ডীদাস তিনি রচনা করেছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। হ্যাঁ, তা আমরা বলতে পারি যে মধ্যযুগের বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। যখন পুঁথিটা আবিষ্কৃত হয় তখন এর নামটা কিন্তু জানা যায় না, বোঝা যায়নি। তা যেহেতু শ্রীকৃষ্ণ এবং রাধাকে নিয়ে কেন্দ্র করে কাব্যটা লেখা হয়েছিল, তাই তখন নাম দেওয়া হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এই গ্রন্থটার নাম কিন্তু শ্রীকৃষ্ণ সন্দর্ভ ভ, অথবা শ্রীকৃষ্ণ সন্দর্ভ পফব ব, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। ঠিক আছে, কিন্তু ততদিনে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নামটা কিন্তু বহুল প্রচলিত হয়ে গেছে, জনপ্রিয়তা লাভ করে গেছে। সেজন্য এই কাব্যটার আসল নাম যেটা, সেটা না রেখে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যই রাখা হলো। এবার কথা হচ্ছে, এটা কে আবিষ্কার করলেন? এটা আবিষ্কার করলেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। বাংলা সাহিত্যের জহুরি বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, তিনি এই পুঁথিটির আবিষ্কার করলেন। আবিষ্কারের তাহলে সালটা কত? আবিষ্কারের সাল হচ্ছে 1909। চর্যাপদ কিন্তু 1907 সালে আবিষ্কৃত হয়েছিল। তার ঠিক 2 বছর পরে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হলো। সালটা হলো 1909। ঠিক আছে, বেশ। তাহলে কে আবিষ্কার করেছেন? বাংলা সাহিত্যের জহুরি বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, তিনি আবিষ্কার করেছেন। এবার প্রশ্ন যে তিনি কোথা থেকে আবিষ্কার করলেন? আবিষ্কার করলেন কোথা থেকে? বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। কোথায় বললাম? বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রাম। সেখানকার একজন অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তার গোয়াল ঘরের মাচার উপর এই পুঁথিটা পাওয়া গেছে। সেখান থেকে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ পুঁথিটি আবিষ্কার করেন। ঠিক আছে, আর এটাও কিন্তু 1916 সালে পুঁথিটা গ্রন্থের আকারে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। একই সময় একই সালে কিন্তু চর্যাপদও কিন্তু পুঁথি থেকে গ্রন্থের আকারে প্রকাশিত হয়, সেটাও কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। তাহলে আমরা প্যারালালে দুটো কথাই কিন্তু বলে দিচ্ছি, চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য দুটোই কিন্তু 1916 সালে আবিষ্কৃত হয়। এই ভুল বললাম, আবিষ্কৃত নয়, 1916 সালে গ্রন্থের আকারে প্রকাশিত হয়। ঠিক আছে, কোথা থেকে হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এবার একটা কথা হচ্ছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি কিন্তু একজন, তিনি কে? বড়ু চণ্ডীদাস, ব ডাইশনরায় হর্ষকার, বড়ু চণ্ডীদাস। হ্যাঁ, আর এর মধ্যে মোট 13টি খণ্ড পাওয়া গেছে। কতগুলো খণ্ড পাওয়া গেছে? 13টি খণ্ড। হ্যাঁ, তা মোট 13টি খণ্ড একটুখানি বলে দিই। একটা হলো জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দানখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, কালীয় দমন খণ্ড, হারখণ্ড, যমুনা খণ্ড, নৌকা খণ্ড, বংশী খণ্ড, আর সবশেষে খণ্ডটা কিন্তু আর নেই, সেটা হচ্ছে রাধা বিরহ। এইখান থেকে গ্রন্থটা কিন্তু বাকি অংশটা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে। হ্যাঁ, আর খুঁজে পাওয়া যায় না। তা সেই জন্য কেউ কেউ এই রাধা বিরহ, এই এটাকে খণ্ড যেহেতু বলা হচ্ছে না, কেউ কেউ বলে প্রক্ষিপ্ত করা হয়েছে, বাইরে থেকে আরোপ করা হয়েছে। সে যাই হোক না কেন, আমরা কিন্তু এর মধ্যে মোট 13টি খণ্ডই কিন্তু পাই। এইটা নিয়ে সংক্ষেপ আরেকটুখানি বলে দিই। জন্মখণ্ডের কাহিনীটা হচ্ছে শ্রীকৃষ্ণ
গোলকের বিষ্ণু আর রাধা হচ্ছেন লক্ষ্মী দেবী, তারা এই মর্ত পৃথিবীতে জন্মগ্রহণ করলো পৃথিবীর ভূভার গ্রহণ করবার জন্য। তাম্বুল খণ্ডে রাধার তো অলরেডি মানে বিয়ে হয়ে গেছিল, হ্যাঁ, আয়ন ঘোষের সঙ্গে, তোমরা সবাই জানো। তা সেখানে কৃষ্ণ কিন্তু বিষয়টা জানতেন, কিন্তু রাধা সম্পূর্ণ ভুলে গিয়েছিল। সেই জন্য রাধাকে আহ প্রেম নিবেদন করেছিল তাম্বুল মানে পান পাঠিয়ে, হ্যাঁ। সেখানে দান খণ্ড হচ্ছে রাস্তার মাঝখানে শ্রীকৃষ্ণ মানে দান মানে কর নেওয়ার জন্য তিনি কিন্তু দাঁড়িয়ে থাকতেন। ভারখণ্ডে রাধা যে দুধ দই বয়ে নিয়ে যেতেন বিক্রি করবার জন্য, সেগুলোকে তিনি বয়ে বেড়াতেন। ছত্রখণ্ডে শ্রীকৃষ্ণ রাধিকার মাথায় ছাতা ধরতেন প্রচন্ড রোদ্দুরের তাপ থেকে তাকে রক্ষা করবার জন্য। কালীয় দমন খণ্ডে নিশ্চয়ই বুঝতে পারছো, কালীয় নাগকে দমন করেছিল কৃষ্ণ, সেজন্য তার নাম হচ্ছে কালীয় দমন খণ্ড। হার খণ্ডে কৃষ্ণ রাধার গলার হার চুরি করে নিয়েছিলেন, সেই জন্য সেই জায়গাটার নাম হচ্ছে হারখণ্ড। বানখণ্ড হচ্ছে শ্রীকৃষ্ণ রাধাকে বান মেরেছিলেন, হ্যাঁ, সম্মোহিনী বান মেরেছিলেন, সেই জন্য জ্ঞান আচ্ছন্ন হয়ে গেল, মানে জ্ঞান হারিয়ে ফেলেছিল, সেই জন্য বানখণ্ড। যমুনা খণ্ড, যমুনায় শ্রীকৃষ্ণ ছিলেন ওকে, এবং রাধা এবং তার সখীরা সবাই স্নান করতে গিয়েছিলেন, জল আনতে গিয়েছিলেন, সেই জন্য। নৌকা খণ্ডে নৌকার যে দাড়ি মানে যে মাঝি, সেই মাঝি সেজে কিন্তু কৃষ্ণ নৌকো পারাপার করে দিয়েছেন মানুষকে, রাধাকেও করেছেন। বংশীখণ্ডে রাধা কৃষ্ণের বাঁশি চুরি করে নিয়েছিলেন বংশীখণ্ডে, এবং সবশেষে হচ্ছে রাধা বিরহ। রাধা ঐশ্বর্য লীলা মানে তার যে মধুর লীলা, সেই মধুর লীলা সাঙ্গ করে তিনি কিন্তু ঐশ্বর্য লীলা সাঙ্গ করবেন, অর্থাৎ কংসকে ধ্বংস করবার জন্য তিনি চলে গেলেন মথুরায়, হ্যাঁ। আর তার ফলে যে রাধার মনের মধ্যে যে কষ্ট, যে যন্ত্রণা, সেটা নিয়ে যে কাব্যটার যে অংশটা লেখা হয়েছে সেটা হচ্ছে রাধা বিরহ। এইভাবে মোট 13টা খণ্ডে কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। একটুখানি বলে দিই, এই কাব্যটার কিন্তু শ্রী চৈতন্যদেব পাঠ করেননি। অনেকে বলে থাকেন মানে এর মধ্যে আধ্যাত্মিকতার বিষয়টা যতটা না আছে, তার থেকে অশ্লীল বিষয়টা, হ্যাঁ, মানবের যে প্রেমের যে দিকটা, সেই দিকটাকে কিন্তু রাধাকৃষ্ণ মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। সেই জন্য অনেকেই বলে থাকেন যে চৈতন্যদেব এই কাব্যটি কিন্তু স্পর্শ করেনি, পাঠ করেনি। তিনি বরং পদাবলিক আর চণ্ডীদাসের কাব্য পাঠ করেছেন বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে, হ্যাঁ। আর কিন্তু সবশেষে বলবো, যতই অশ্লীলতার দোষে দুষ্ট থাকুক না কেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু তখনকার দিনের মধ্যযুগের একটা শ্রেষ্ঠ দলিল, হ্যাঁ। তখনকার দিনের সমাজ, তখনকার দিনের মানুষের জীবনযাত্রা, তখনকার দিনের ভৌগোলিক পরিবেশ, এই সব কিছু কিন্তু আমরা খুঁজে পাই এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে। ঠিক আছে, তাহলে বিষয়টা বোঝা গেল। সেই জন্য যাই হোক না কেন, অশ্লীলতার দোষে যদি দুষ্ট হয়, সেই অংশটুকু বাদ দিলে এর মধ্যে যে সাহিত্যিক মূল্যটা আছে, যে ঐতিহাসিক মূল্য আছে, সেটাকে কিন্তু আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। সব থেকে বেশি যেটা তখনকার দিনের ভাষার যে ধারাটা ছিল, কি ধরনের ভাষা প্রয়োগ করা হতো, কি ধরনের অলংকার প্রয়োগ করা হতো, কি ধরনের ছন্দ ব্যবহার করা হতো, হ্যাঁ, কি ধরনের উপমা ব্যবহার করা হতো, ব্যাকরণ কি ছিল, এই সব কিন্তু আমরা যদি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত না হতো, তাহলে কিন্তু আমরা জানতে পারতাম না, বুঝতে পারতাম না। সেই জন্য যাই হোক না কেন, এটা একটা ঐতিহাসিক দলিল, এটা সাহিত্যিক নিদর্শন, শ্রেষ্ঠ নিদর্শন তখনকার যুগে, বিশেষ করে মধ্যযুগের একদম প্রথম দিকের এই সাহিত্যকে আমরা অবশ্যই কোনো অংশে কিন্তু গুরুত্বহীন করতে পারি না। ঠিক আছে, বিষয়টা আশা করি বোঝা গেল। দুবার তিনবার শুনলে পরে আশা করি প্রত্যেকে এই পার্টটা মনে রাখতে পারবে, হ্যাঁ। ওকে, রাখি তাহলে, হ্যাঁ, গুড নাইট।